রাজ্য বিধানসভায় আজকে যে ছবিটা আমরা দেখলাম, এখান থেকে যে প্রশ্নটা সব থেকে আগে মাথাছাড়া দিচ্ছে, এগুলো কি হচ্ছে? বাংলায় কি রাজতন্ত্র চলছে? বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এবং যেভাবে বিজেপির বিধায়করা আজকে কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়। বিরোধীরা হচ্ছে সব থেকে প্রধান একটা স্তম্ভ, যে স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, যে চারটে পিলার রয়েছে, অন্যতম প্রধান একটা স্তম্ভ হচ্ছে বিরোধীরা, তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে। কি ছবি আজকে আমরা দেখলাম বিধানসভায়? আমরা এই নিয়ে আলোচনা করব যে বাংলায় কি তাহলে রাজতন্ত্র চলছে? বিধানসভার এই চিত্র শুধু অবাক করাই নয়, বেশ কিছু প্রশ্নের উত্তর তুলে দিচ্ছে। আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন স্বপন এবং কৌশিক। আমরা আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যে আজকে এই বিধানসভায় আমরা যে দৃশ্য দেখলাম, হতবাক। আমি কৌশিকের কাছে যাব একটু শুরুতে। কৌশিক, আজকে আমরা বিধানসভায় যে চিত্রটা দেখলাম, এটা কি হলো? এটা কি ছবি? এত বছর ধরে তুমি সাংবাদিকতা করছো, এই রকম ছবি কি দেখেছো বিধানসভায়? দেখো, এরকম ছবি অতীত একাধিকবার ধরা পড়েছে, যেখানে বলা হয় হাউস বিলংস টু দি অপোজিশন, অর্থাৎ বিরোধীদের কণ্ঠস্বরী বা বিরোধীদের জন্যই অধিবেশন কক্ষ পরিপূর্ণ থাকে। সেই হাউস বিলংস টু দি অপোজিশন বারবার লঙ্ঘিত হয়েছে। সেটা বামেদের সময় হয়েছে, সেটা তৃণমূলের সময় হয়েছে, ভবিষ্যতে যে রাজনৈতিক দল আসবে তাদের সময় হবে, কারণ এটা একটা পরম্পরা। যেমন আমি তোমাকে বলি, 2010 সালে ঠিক একই জিনিস হয়েছিল বামফ্রন্টের সঙ্গে। তখন কিন্তু বিরোধী শিবিরে ছিল এই তৃণমূল, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা ব্যানার্জি ছিলেন না, তিনি সাংসদ ছিলেন সেই সময়। এরা সেই সময় রানীবাঁধের এমএলএ, দেবলীনা হেমব্রম সিপিএমের মন্ত্রী ছিল, এবং হাসিম আব্দুল হালিম তখন অধ্যক্ষ ছিল, পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিল গৌরাঙ্গ চ্যাটার্জি। এদেরকে না পা ধরে মানে একদম খান খান করে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। হাসিম আব্দুল হালিম, তিনি একটা লম্বা পায়জামা পরতেন, পাঞ্জাবি পরতেন, তিনি তার জায়গা থেকে বেরোতে পারছিলেন না, তাকেও ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং অসুস্থ হয়ে কোনো বিধায়ক সেই 2010 সালের সম্ভবত জুলাই কি অগাস্ট মাস হবে মনে আছে, বিধানসভায় বাইরের বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, জল দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা, SSKM হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসলো, রানীবাঁধের এমএলএ এবং রাজ্যের অনগ্রসর সম্প্রদায় মন্ত্রী ছিলেন দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি পাণ্ডবেশ্বরের এমএলএ ছিলেন, এদেরকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারা নাকি আহত হয়েছে। বিরোধী দলের অরূপ বিশ্বাস এবং অন্যান্য বিধায়ক তারা নাকি আক্রমণ করেছে বলে জানা যায়, মানে আমরা নিজে চোখে দেখেছিলাম। ঠিক সেই একই জিনিসের পুনরাবৃত্তি হলো। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তোমার মনে আছে আশিস ব্যানার্জি যিনি এখন উপাধ্যক্ষ, তিনি অশোক দেব বজবজের বর্তমান এমএলএ, সেই সময় বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু বিধানসভা ভাঙচুর করেছিল এবং যথেষ্ট রণকৌশলতার সঙ্গে সেই সময় সর্বসাধারণের জন্য বিধানসভা খুলে দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম। আমরা সেটা দেখেছিলাম যে লাইন দিয়ে মানুষ বিধানসভার পুরো বেঞ্চ, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ ভাঙা হয়েছে, মাইক্রোফোনগুলো টুকরো টুকরো করা হয়েছে, কোথাও ফ্রাইড রাইস শুকিয়ে পড়ে আছে, কোথাও বিরিয়ানির প্যাকেট পড়ে আছে। মানুষের লন্ডভন্ড গণতন্ত্রের পীঠস্থান এই বিধানসভাকে অপবিত্র করা হয়েছে কীভাবে, সেটা দেখানোর জন্যে তৎকালীন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম কিন্তু জনসাধারণের খুলে দিয়েছিলেন। কিন্তু আজকের যে ঘটনাটা হলো, মনে রাখতে হবে আমাদের সকলকে, যে আর 9 মাস পরে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে, সেটাকে সামনে রেখে শাসক এবং বিরোধী একে অপরে অস্ত্রের শান দিয়ে নিল। তারা জানে যে তাদের মাথার ওপরে দুটি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার ফিড যাচ্ছে প্রেস কর্নারে, প্রেস কর্নার থেকে সেই ফিড আপামর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বাংলার ঘরে ঘরে, দেশের ঘরে ঘরে দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভায় শাসক বিরোধী তারা কি করে। আমরা যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আমি একটু প্রোডাকশন টিমকে বলবো ফুল স্ক্রিনে আনতে, যে এখানে একজন বিধায়ককে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাকে বলছি, এই জায়গাটাতে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, দেখা যাচ্ছে ঠিক সেইখানটাতে কিন্তু একদম অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে, এটা হচ্ছে গেট নাম্বার বি, এই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেখানে মিনিস্টাররা সামান্য সময়ের জন্য বসেন, সেখানে বিজেপির যে মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সেখানে ফেলে দেওয়া হয়েছে। আমি জানি না এই ফেলে দেওয়ার চিত্রটি কতটা মানে মার্শাল বার করে নিয়ে এসছে, এবং তারপরে
তিনি শুয়ে পড়েছেন না তাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে সেটা চিকিৎসার পরে জানা যাবে। যেটা অভিযোগ করা হচ্ছে যে যখন মার্শালরা স্পিকারের নির্দেশে যখন সাসপেন্ড করা হলো তাকে বের করে নিয়ে যাচ্ছেন, সেই সময় তিনি স্বাভাবিকভাবে প্রোটেস্ট করেন, যেতে চান না, এবং সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে তারপরেই তৃণমূলের এমএলএরা ঘিরে ধরে নাকি শঙ্কর ঘোষকে মারধর করেছেন, তার ঘাড়ে লেগেছে, গুরুতর অসুস্থ, তাকে নিয়ে যাওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী তাকে, এই যে এই ছবিটা, শুভেন্দু অধিকারী তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। যেরকম কৌশিক বলছিলেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, মানে যারা বিরোধী দলে রয়েছে তাদের জন্য হচ্ছে গিয়ে এই রাজ্য বিধানসভা, তাদের কথা বলার জন্য হচ্ছে এই রাজ্য বিধানসভা, এবং রাজ্যের বিরোধী দলনেতা তার যে পোস্ট সেটা হচ্ছে একজন ক্যাবিনেট মিনিস্টারের পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যে সদস্যরা থাকেন বা যে সমস্ত মন্ত্রীরা, পূর্ণমন্ত্রীরা থাকেন, তাদের যা পদ, তাদের যা ক্ষমতা, ঠিক সেই রকম ক্ষমতা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার। বিরোধী দলনেতাকে আমরা দেখেছি কৌশিক বারবার সাসপেন্ড করা হয়েছে। নিজেও বলছেন যে এই যে মানে এমনকি তুমি যেরকম সাসপেন্ড করা হয়েছে, হ্যাঁ, এবং তুমি এটাও দেখেছো যে যেরকম ভাবে তুমি হাসিম আব্দুল হালিমের প্রসঙ্গটা উত্থাপন করলে, ঠিক একই রকম ভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন দালাল, তৃণমূল কংগ্রেসের দালাল, তার মেরুদণ্ডটা কালীঘাটে রেখে এসেছেন ইত্যাদি এই সমস্ত কথা বলছেন। স্পিকারের সম্মান কিন্তু এই রকম হওয়া উচিত নয়। প্রথমত বিরোধী দলনেতার যা ভূমিকা বা বক্তব্য সেটা এরকম হওয়া উচিত নয়। দ্বিতীয়ত স্পিকারের নামে এই ধরনের কথা উঠবে বা এই ধরনের বক্তব্য উঠবে, সেটা হওয়াটাও কিন্তু উচিত নয়। আমরা হাসিম আব্দুল হালিমকে দেখেছি, সেই সময়ও বিরোধীরা একাধিক অভিযোগ করতেন হাসিম আব্দুল হালিম সময় দিচ্ছেন না বিরোধী দলের নেতাদেরকে বা তাদেরকে বক্তব্য বলার সময় কম দিচ্ছেন ইত্যাদি এই অভিযোগগুলো উঠতো। কিন্তু দালাল, মেরুদণ্ড বুদ্ধবাবুর কাছে, জ্যোতিবাবুর কাছে বিকিয়ে রেখেছেন, এই ধরনের শব্দ আমরা শুনতে পারি। তত যেন মনে হচ্ছে যে শব্দের উপর কি ব্যবহার করব, কি কথা বলবো, মুখ থেকে কি বের করব, সেটা বোধহয় দিশা হারিয়ে যাচ্ছে। এবং দেখো একটা ঘটনা আমি তোমাদেরকে বলি কিরকম পদ্ধতিটা বদলেছে। সেই সময় সুব্রত মুখোপাধ্যায় ছিলেন অপোজিশন দলে, বিরোধী দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক ছিলেন। সুব্রত মুখোপাধ্যায় প্রচন্ড মানে যাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে তো হত্যাবাবু বলেছিল পার্থ চট্টোপাধ্যায়রা, বৃহস্পতিবার বুদ্ধবাবুর বলার দিন ছিল, রিপ্লাইয়ের দিন ছিল, সেই দিনটা তারা বয়কট করতেন। একবার বিধানসভায় হয়েছে 2007 সাল, বুদ্ধদেব ভট্টাচার্য বলতে উঠবেন, সেই সময় সুব্রত মুখার্জি প্রচন্ড চেঁচামেচি করছে। হাসিম আব্দুল হালিম কি করলেন, মার্শালকে ডেকে কিচ্ছু করলেন না, বললো অধিবেশন কক্ষের এয়ার কন্ডিশন মেশিনটাকে বাড়িয়ে দাও, কনকনে ঠান্ডা। তোমরা জানো সুব্রত মুখোপাধ্যায়ের গলায় একটা সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। সুব্রত মুখোপাধ্যায় তার চাদরটাকে গলায় দিলেন। মার্চ মাসে হাউস চলছে, আমরা সবাই দেখছি। স্পিকারের ঠিক কানে কানে মার্শাল, তখন ছিলেন জয়ন্ত মুখার্জি, তাকে বলল যে অধিবেশন কক্ষে এসিটাকে চিল ঠান্ডা, মানে রিপোর্টাররা বসতে পারছে না, সবার কাঁপছে। কিন্তু হঠাৎ করে সুব্রত মুখোপাধ্যায় ওর মধ্যেও করলেন কি, একটি হিন্দি গান, চটুল গান, চলিকে পিছে কে আহে, যাতে বুদ্ধবাবু বলতে না পারে, তো ওই শেষে ওয়াকম্যান পাওয়া যেত, ওয়াকম্যানে বাজিয়ে দিয়েছে। সেই ওয়াকম্যানটাকে কিন্তু হাসিম আব্দুল হালিম বাজেয়াপ্ত করলো।